লাগবে না, ঢুকে যায়, কোনোদিন ভয় লাগবে না। গরু দৌড়াদৌড়ি করলে ভয় লাগতে পারে, আমাদের দেখে ভয় লাগবে না ফর শিওর। খামার যতটুকু আমাদের, তার থেকে অনেক বেশি আমার কাস্টমারদের। ভাই ব্রাদার, কাস্টমার না, এটা ভাই ব্রাদার, কাস্টমার বলবো না, ভাই ব্রাদার, আপু সবাই। উনি যখন আমাকে প্রথমে খামারে নিয়ে আসছে, ওনার ডায়লগটা এরকম ছিল, ভাই আমাদের ছোট্ট একটা খামার আছে, আমরা বন্ধু বান্ধব যারা আছি আমরা মিলেই 20-25টা গরু, নিজেদের গরুটাই একটু আগে কিনে পালি, আপনারও তো শখ, একদিন আসেন। এই আমি আসলাম, দেখেন যেদিন আসছি সেদিনই আমার টুকটুক পছন্দ হয়েছে। আমার তো আসলে অন্তর্নিহিত প্ল্যান ছিল, খুব ইচ্ছা ছিল যে ফাহিম ভাইকে বলা আমার খামার একটা ভিডিও করা। এখন আমি এটা বলতে পারছিলাম না, সত্যি কথা আমি এটা বলতে পারছিলাম না। আপনি গিয়েছিলেন দামলাদিদের শুট করতে, দামলাদিদের শুট করতে, হ্যাঁ। ওই দিন আরেকজন মানুষের সাথে আমাদের পরিচয়, আমাদের রিপন ভাই। আমাদের রিপন ভাই আজও কিন্তু রিপন ভাই কিন্তু গত পরশুদিন রাতেও আমার টেক্সট ভয়েস টেক্সট করছে, অনেকদিন আপনারা দেখি না। রিপন ভাই আমাদের, উনি গাড়ি চালান, উনি আমাদের খামারের আরেকজন কলিগ বলতে পারেন। জি। এবং রিপন ভাই এর সাথে এমন ব্যাপার যে শাওন ভাই রিফাত যদি গরু কিনতে যায় 50 লাখ টাকা রিপন ভাইয়ের গাড়িতে নিশ্চিত রেখে ঘুমায় থাকতে পারে। ওনাকে রিপো কিছু কিছু মানুষের সাথে, আমারও এরকম কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদেরকে মানে জীবনের সবটুক দিয়ে অন্ধবিশ্বাস করে, হ্যাঁ একেবারে সবটুকু দিয়ে ওনাদের উপরে ভরসা করা যায়, তার মধ্যে একজন রিপন। আমি এখনো বিশ্বাস করি মানুষকে বিশ্বাস করাটাই উচিত। তো রিপন ভাইকে আমি উবার কল করছি, দেখেন কি অদ্ভুত কি সম্পর্ক সেদিন কতগুলো তৈরি হলো। আসছে কি রিপন ভাই, আমি কিন্তু চিনি না। তা আমি বললাম এরকম এই জায়গায় যাবেন, রিপন ভাই বললো যে হ্যাঁ যাবো। রিপন ভাই নিজে থেকে বললো ফিরবেন কিভাবে, তাই বললাম আপনি ফিরবেন, বলে হ্যাঁ আপনার কতক্ষণ লাগবে, বৃষ্টি পড়তেছে একটু একটু, 1.5-2 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে, কত টাকা দিবেন? 1200 টাকা। তো আমরা দামলাদিতে শ্যুট করলাম, আমি কিন্তু পান্থপথ থেকে নিয়েছি রিপন ভাইকে। রিপন ভাই ধানমন্ডিতে দামলাদি থেকে আপনাকে আমরা পিক করলাম, অনেক খাবার দাবার আপনি কিনলেন, নিয়ে আমরা আসলাম প্রয়াসে এসে দেখি আমাদের খুব, আজকের দিনেও আমাদের সবচেয়ে বড় একজন কাস্টমার রিপন ভাই। উনি আরেক রিপন ভাই, উনি একটা বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। উনি আসলে অনেক বড় বড় গরু কিনেন, আমাদের কাছে অত বড় গরু থাকে না। উনি তারপর আমাদের খুশি করার জন্য হলো একটা গরু, এখন থাকে একটা গরু আমাদের থেকে কিনেন সবসময়। উনি একটা গরু কিনেছিলেন, একটাই গরু কিনেছিলেন 4 লাখ টাকা দিয়ে। আচ্ছা, আমাদের 4 লাখ টাকায় গরু বিক্রি সে বছর প্রথম। তো হ্যাঁ, আপনার সামনে তখন খেয়াল আছে এরকম একটা গরু বাঁধা। তো আপনি আসলেন, এসে আপনি নিজে থেকে একটা শুট করি ভাই, আপনি আমার বলতে হয়নি, আপনি নিজে থেকে একটু কোত্থেকে টুক, কি জানি নাম ছিল গরুটার, টুকটুক। টুকটুক পছন্দ হলো, আপনি কিনলেন। টুকটুক আপনাদের ওই লটের গরু ছিল, কিন্তু ওর দাঁত হয় নাই, এই জন্য আপনারা পরের বছর ড্রপ দিবেন। যখন আপনি ড্রপ দিবেন আমি দেখলাম যে ওর তো হাইট অনেক ভালো, ওর হাইটটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে ওর পা, 4টা পা স্ট্রেট ছিল। আমি বললাম যে এইটাই আমি নিব। উনি আমাকে বললো যে আরেকটু ভাবেন। হ্যাঁ, সম্ভবত আপনি আমার এই আরেকটু ভাবেন বলছিলেন যাতে আমি জিনিসটা সাথে সাথে কনফার্ম করি, এটা আপনার একটা টেকনিক হইতে পারে। হ্যাঁ, তা আমি বলছি যে যেহেতু ভাবার কথা বলতেছি, আমি বলি আমার বার্থডে একটা দিন, আমি ডেটটা না বললাম তো, আমার বার্থডের দিন রিফাত আর শাওন ভাই আমার বাসায় কেক নিয়ে আসছে। আপনার ভিডিওর অত্যাচারে, মানে আপনি আমার বার্থডে বলে ভিডিওটা ছাড়ছেন, রিফাত আমার বাসায় 1 সেকেন্ড আমার সাথে কথা বলতে পারে নাই। 1 সেকেন্ড আমার মনে আছে, 1 সেকেন্ড। রিফাত ফোন আসছে, পকেটে ঢুকাচ্ছে, আবার ফোন পকেটে ঢুকাচ্ছে, আবার ফোন পকেটে ঢুকাচ্ছে। পুরা টাইমে রিফাত, আন্টি বেঁচে ছিলেন তখন, আন্টি নিজে হাতে আমার জন্য তেহারি রান্না করে দিয়েছিলেন, আমার খেয়াল আছে। আচ্ছা, তো রিফাত যে আমাকে বলবে এটা আম্মা রান্না করে দিছে, এইটা বলার সুযোগটাও হয় নাই, এই সুযোগটাও হয়নি রিফাতের। এবং রিফাত সারা রাত্রি ঘুমাতে পারে নাই ফোনে ওই রাতে। পরের দিন আমার খামারের সব গরু শেষ, মাশাআল্লাহ। এই যে আমরা একটু আগে পটু মামার কথা বলছিলাম, আন্টির কথা বলছিলাম, ওই ভিডিও পরের দিন আসেন। আচ্ছা, ওর পরের দিন অনেকেই এসেছিলেন, পরের দিন খামারের সব বড় বড় গরু শেষ। তো দেখেন এটা তো আসলে আল্লাহ তাআলা কিভাবে কি সেট করে রেখেছেন। আমরা কি ভিডিও করার প্ল্যান নিয়ে এসেছিলাম? আমার মাথায় ইচ্ছা ছিল, আমার কিন্তু মাথায় ইচ্ছা ছিল আপনি ভিডিও করেন। আপনি কি টুকটুক কেনার প্ল্যান করে এসেছিলেন? না, আমি জাস্ট জানতেন আমার ওই ঈদের আগে একটু গরু, আশেপাশে গরু থাকলে দেখতে ওই জায়গায় গিয়ে বসতে, যেমন এখানে বসে আছি, হ্যাঁ এখানে যদি 4-5টা গরু বাঁধা থাকে, সাইড দিয়ে একটু কয়েল ধরানো, কয়েলের একটা ধোঁয়া আসতেছে, ঠিক আছে, একটু চাটা নিয়ে আসলো। আমি ঈদের আগে, কুরবানি ঈদের আগে আমি একটু চা খাই আর কি, হ্যাঁ বসে বসে গরু দেখতেছি, চা খাচ্ছি, এই ব্যাপারটা না আমার কাছে অদ্ভুত মজার লাগে ভাই। এই জিনিসটা আমি হাটে গেলে পাই, হাটে গেলে আমি অনেক সময় ওই ব্যাপারীদের সাথে বসে বসে চা খাই আর গরু দেখি। এই ফিলটা আমি এই খামারে এসে পাইছি, কারণ অন্যান্য খামার যেগুলাই গেছি কোনো খামারেই আমি মাটি পাই নাই খুব একটা,
সবগুলাই একেবারে রেডি, সুন্দর করা, একেবারে মনে করেন যে ইয়ে টিয়ে করা, ঢালাই টালাই দেয়া, ওরকম খামার। এই খামারে এসে আমি দেখলাম আর এই জায়গায় কাদা, এই জায়গায় মাটি, হ্যাঁ, হাটের একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ, হ্যাঁ, আসলে সেই গ্রামীণ পরিবেশটা অনেকটাই চলে এবং গেছে। আপনাদের আরও একটা ব্যাপার ছিল তখন, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো, আপনারা মাটির চুলায় রান্না বান্না করতেন। এইখানে আপনাদের একটা রান্নাঘর ছিল, রাইট। এই রান্নাঘর দিয়ে এই রান্নার যে একটা ধোঁয়া, এটা চাচি ছিল, চাচি ছিল, চাচা ছিল, চাচি ছিল, চাচার ছেলে ছিল, হ্যাঁ। তো এখানে দুটো গাছ ছিল, এখানে একটা গাছ ছিল, এখানে একটা গাছ ছিল। আমি আপনার একটু বলি, সেটা হচ্ছে, আমি জানি না আপনার ভালো লাগে কিনা, আমার গ্রামে গেলে আগে খুব ভালো লাগতো কোন জিনিসটা জানেন? পাতা পড়ে না, পাতা পড়ে কিন্তু পাতা পচে, পাতা পচলে মাটির সাথে মিশলে একটা সোদা গন্ধ বের হয়, এই গন্ধটা আমার খুব ভালো লাগে। এবং এটা সবচেয়ে বেশি ভালো লাগে বৃষ্টি আসার আগ মুহূর্তে, রাইট। ঠিক আছে, এই জিনিসটা আমি এখানে এসে পাইছিলাম। তো ওই যে এখন ব্যাপারটা হলো, ফাহিম ভাইয়ের সাথে শুধু আমার সম্পর্ক ছিল তার আগে, তারপর ফাহিম ভাইয়ের সাথে আরো ক্লোজ সম্পর্ক হলো রিফাত শাওন ভাই, অনেক বেশি এই ঘুরতে যান, হ্যান্ড করেন, এবং এটা নিয়ে আপনি আমার অনেক কথাও শুনেছেন। আমি আপনার পরিচয় করাই দিলাম, আর এখন রিফাত শাওন আপনার আপন হয়ে গেল। হ্যাঁ, তারা তীরে চলে গেছে, তারা ওখানে চলে গেছে। যাও, এগুলো সব পার্ট অফ দ্য ফান। এটার কারণ ছিল আপনি বাইরের কোনো খাবার খাইতেন না, এই জন্য আপনাকে আমাদের কোনো কিছুর সাথে আমরা জয়েন করাইতে পারতাম না। আপনি ঢাকার বাইরে হাইওয়েতে যাইতে ভয় পাইতেন গাড়িতে, এই জন্য আপনার কোনো জায়গায় নেওয়া যেত না। এভাবেই হয় ফাহিম ভাই, হ্যাঁ, সম্পর্ক এভাবেই হয়। আজকে আমি কোভিডের মধ্যে একটা আইফোন অর্ডার দিব, আমার সাথে একজনের পরিচয় হলো, সে আজকে আপনারও ভাই, ব্রাদার প্রিন্স ভাই। আজকে তার গাড়ি আসছে, ফোন দিব একটু পরে। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন, এরকম যে এই সম্পর্ক, এইগুলা সম্পর্ক এখন, তো এই সম্পর্কের থ্রুতে আজকে কোথায় আমরা চলে এসেছি। আমি সত্যি কথা বলতে, ফাহিম ভাই, আপনি যদি বলতেন যে 2000, আমি, শাওন ভাই, রিফাত, শাবাব ভাই, রাসেল, মিঠু ভাই, আপনি যদি 2021 সালে আমাদেরকে জিজ্ঞেস করতেন যে আজকের দিনে প্রয়াসকে আমরা এভাবে কল্পনা করেছি কিনা, আমরা কল্পনা করিনি, আমরা স্বপ্ন দেখেছি, কল্পনা করিনি। আমি বলবো না আমরা অনেক বড় কিছু হয়ে গেছি, আমাদের জন্য আমরা এভাবে চিন্তা করি না। আপনাদের তুলনায়, ওই প্রয়াস তুলনায় এই প্রয়াস অনেক বড়, হ্যাঁ, ওই প্রয়াস তুলনায়। এবং আমি এই জিনিসটা আমার মনে হয় আপনারাও করেন, আমি করি। আমি অনেক সময় অনেকেই বলে যে অমুকের ভিডিও এরকম হচ্ছে, অমুকের সাথে কম্পেয়ার করে। আমি কিন্তু আমার ভিডিওর সাথে কম্পেয়ার করি। রাইট, আমার আগের ভিডিওতে কত ভিউ হয়েছে, আমার এখনকার ভিডিওতে কত ভিউ হয়েছে, আমি আগেরটা থেকে কতটুকু পিছায় আছি বা কতটুকু আগাইছি, আমার প্রোডাক্টটা আমি কতটুকু ভালো করতে পারছি। আমি যেটা ফিল করি, এই গরু সেক্টরের সবচেয়ে ইনফেরিয়র আমি, সবচেয়ে ক্ষুদ্র আমি। আমার অন্য কারোর সাথে তুলনার দরকার নাই। আমি আমারটা বুঝি, আমি কত করে এই যে সিফাত ভাই বাচ্চা, ছোট্ট একটা ফেরেশতার মতো বাচ্চা হাঁটতেছে, তো ভাবি এসছেন, আন্টি এসছেন, তো আমার প্রোডাক্টটা কতখানি ভালো, আমি একজন কাস্টমারের সাথে কত ভদ্রভাবে, কত আন্তরিকতার সাথে ডিল করতে পারছি। আমি হয়তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, আমি সেটা থেকে শিক্ষা নিয়েছি কিনা, আমার গত বছর থেকে এই বছর রিটেইন ভালো হচ্ছে কিনা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। অন্য কি করলো সেটা ইম্পর্টেন্ট না, আমি সবার থেকে ছোট ক্ষুদ্র এটা মেনে নিয়ে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়েছে। আসলে ফাহিমের সাথে স্টোরি শেষ শুরু করতে গেলে শেষ নাই কোনো। তো আমরা সারা রাত এইভাবে বসে আড্ডা দিতে কাটাই দিতে পারবো। এবং আমি শিওর আজকে ভোর 5টার দিকে তোমার সাথে আমার একবার মেসেঞ্জারে কথা হবে। উনি নতুন গেম অফ থ্রোনস শুরু করছে, তো ওনার সাথে আমার এটা ডিসকাস হয় খুব। আমি জোর করে শুরু করাইছি বলতে পারেন। তো এই যে আমি, আপনি, রিফাত, শাওন ভাই, শাবাব ভাই, রাসেলের সাথে আপনার মোটামুটি পরিচয় আছে, মিঠু ভাই, তো এই যে আরো মামা, মোস্ট ইম্পর্টেন্টলি মামার জায়গাটা, আমার মনে হয় কি অনেক ক্ষেত্রেই মামার এই খামারে মামার জায়গাটা এবং আমার জায়গাটা অনেকটা একই রকম। আমরা দুইজনের কেউই এই খামারের কেউ না, মানে পার্টনার হিসাবে যদি ওইভাবে ধরেন। আবার আমরা দুইজন এই খামারের কোনো ফাইন্যান্সিয়াল পার্টের মধ্যে না থেকেও এই খামারের একটা পার্ট। মামার ব্যাপারটা হলো, মামাকে আমি আমার বাবার প্লেসটা দিই। মামার মতো রাগের মানুষ নাই, মামার মতো ভালো মানুষ পৃথিবীতে সেকেন্ড ওয়ান নাই। বিপদে পড়লে এই ভদ্রলোক, পাগল তো, মানে ওনার সামনাসামনি বলার সাহস নেই, সামনাসামনি উঠে দাঁড়ানোর সাহস নেই উনি, বাট এটা ভয় সম্মান দুইটাই উনার। আজকে এই খামারের পিছনে উনার অজস্র অবদান, উনার অনেক স্যাক্রিফাইস, উনার অনেক, মানে মামা বলতে বলছি আমাদের মামা, রিফাতের মামা, আমি নিজের মামাই মনে করি ওনাকে, প্রফেসর ডক্টর আজিজুল হক। উনি বাংলাদেশ এনটি হসপিটালের প্রফেসর, রিটায়ার্ড প্রফেসর ডক্টর আজিজুল হক। ওনার মতো ভালো মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। ওনাকে প্রথম দেখায় কেউ ওনাকে রিড করতে পারে না। আমি প্রথম যেদিন মামাকে দেখি, মামা 2 ঘন্টা আমার সাথে কোনো কথা বলেন নাই। আমার ধারণা ছিল ভদ্রলোক বোধহয় খুব অহংকারী,
পরে আমি বুঝতে এই সেই হলো আমি তোকে জাজমেন্টের কথা বলছিলাম না, আমি তো জাজ করে ফেলেছিলাম যে মামা এরকম। পরে আমি বুঝেছি যে উনার আমার ফ্যামিলি আমার আপনি জানেন কত কিছুদিন আগে আমার ফ্যামিলির উপর তো অনেক অসুখ বিসুখের বিপদ গেছে। জি জি। একটা মানুষ প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার পাশে ছিল, সেটা আমার বাচ্চা ডেলিভারি সময় মামা ওখানে ওটা করতে বসে ওটা করো, ওটা করতে বসে ওটা করো। এইটাই তো সম্পর্ক। হ্যাঁ, ওই ডাক্তার কাছে বসে ওখানে যাও, ওটা করতে বসে। উনি সব ম্যানেজ করে, বড় বড় ডাক্তার, আমি একদম যে ডাক্তার কোনো কথা কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি যে দেখাচ্ছি, এটা কি মামা ছাড়া আমার ধরেন আমি বাংলাদেশে একজন ডাক্তার আছেন অনেক বড় অ্যালার্জি ডাক্তার, ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলে 3 মাস লাগে, আমি যে 5 মিনিটে দেখে আসছি। মামা ফোন করে, মামার বন্ধু মামার এরকম আমার ওয়াইফের যখন ডেলিভারি হয় এটা করো ওটা করো ওইটা করো, এরকম গার্জিয়ান কয়জন পায় ভাই? জি এরকম। উনি অনেক উনি কখনো কোনো অমূলক ব্যাপারে রাগারাগি করেন না। এবং আমি একটা জিনিস দেখেছি যে রাগের যাদের হয় সেই মানুষগুলো ভালো হয়, সেই মানুষগুলো ভালো হয়। ওনার মন উদার, উনার থেকে বড় মনের মানুষ পৃথিবীতে কম হয়। ওনার মতো আমি আমার লাইফে এন্টায়ার লাইফে দেখিনি ওনার থেকে উদার মনের মানুষ, ওনার থেকে বিশাল হৃদয়ের মানুষ। তো যাই হোক, এই আপনি মামা এইসব মানুষদের আমি প্রশংসা করে ছোট করতে যাব না ওনাদের অবদানের জন্য। যাই হোক, আজকে ভিউয়ারদের সাথে অনেক কিছু আমাদের অনেক স্টোরি শেয়ার করলাম, অনেক স্টোরি শেয়ার করলাম। আসলে যদি শুরু করি এখনো ধরেন আপনারা 10%ও জানেন, আর কিসের 1%ও জানেন না, 1%ও জানেন না, শেয়ার করি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার খুব ইচ্ছা ছিল, আমি যে খামারি কথন পর্ব করছি এখানে ফাহিম ভাইকে, আমার ইচ্ছা ছিল যে আমাদের সব যারা আমাদের মতো উদ্যোক্তা চেষ্টা করছেন একটা খামার করার, ইয়াং ছেলে হয়তো বা বাইরে যাওয়ার টাকাটা দিয়ে মিডল ইস্টে যাওয়ার কথা ছিল, সেটা চিন্তা করে একটা স্বপ্ন নিয়ে খামার শুরু করেছে। আমি তাদেরকে বলবো আধুনিক হন। আধুনিক হওয়া মানে উগ্রতা না, আধুনিক হওয়া মানে স্মার্ট হওয়া। আধুনিক হওয়া মানে অনেক বেশি খরচ করো না। আধুনিক হওয়া মানে আধুনিকভাবে চিন্তা করা। আপনি কাকে রিচ করতে চান, আপনার এলাকায় কোন কাস্টমার আছে, আপনি কোথায় সেল করতে চান, কাকে সেল করতে চান, এইটা আগে ডিফাইন করেন, তারপর গরু বিক্রি করেন। একটা গরু কেনার আগে সেই গরুটাকে কত টাকা বিক্রি করবেন সেটা চিন্তা করে তারপর সেই গরুটা কিনেন। এবং যত টাকা বিক্রি করবেন তত টাকার কাস্টমারকে আপনি রিচ করতে পারবেন কিনা, সেই রিচ করতে হলে অনলাইনে যে টাকা খরচ করতে হবে সেই টাকা খরচ করার সামর্থ্য আপনার আছে কিনা, বা আপনার যে প্লেস সেই প্লেসে সেই কাস্টমার যাবে কিনা, সব কিছু চিন্তা ভাবনা করে কাজ করেন, একটা স্মার্টলি কাজ করেন। এই যে আমাদের বাংলাদেশে অনেক স্মার্ট ছেলে দেখেছি। তো ইনশাআল্লাহ আমরা কিচ্ছু না, উই আর নাথিং, আমরা আপনাদের সাজেশন দেওয়ার মতো কোনো জায়গায় আসিনি, আমরা অতি ক্ষুদ্র, আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। আমি একটা সাজেশন দিই, বলেন না ভাই। সেটা হচ্ছে আপনি যখন একটা খামার করবেন অবশ্যই আপনি গরু কিনবেন, আপনার খাওয়াবেন, আপনার একটা কস্টিং আছে, বছর শেষে আপনি একটা প্রফিটের চিন্তা করবেন। কিন্তু কখনোই এক বছরে এই বছরই প্রফিট করব এরকম চিন্তা করবেন না, লং রানের চিন্তা করবেন। এই বছর প্রফিট করব এই চিন্তা করে একটা গরুতে আপনি 4 লাখ টাকা প্রফিট করলেন, তারপরের বছর আপনি আর কাস্টমারই পাইলেন না ওই কাস্টমারটা। এইটা না করে আপনি লং রানের চিন্তা করবেন, লং রান। হ্যাঁ, ওই যে ভাইরাল হয়ে গরু বিক্রি করব না। আমি আমার জায়গায় থেকে আমি আমার প্রোডাক্ট কোয়ালিটি এবং আমার হচ্ছে বিহেভিয়ার, আমার সার্ভিস সব কিছু দিয়ে আমি একটা জিনিস বিক্রি করব যেটার প্রফিটটা আমার জন্যও ঠিকঠাক থাকবে, যে কিনবে তারও মনে হবে যে না আমরা উইন উইন সিচুয়েশনে আছি। এই জায়গাটা ফলো করেন। এই জায়গাটা অনেকেই ফলো করেন না। এই জায়গাটা অনেকেই দেখা গেছে একটা গরু 1200 কেজি একটা ওজনের একটা গরু 26 লাখ 28 লাখ 30 লাখ টাকা দাম চান অস্ট্রাল গরু। এইগুলার আমার মনে হয় এই জিনিসটা একটু কমানো উচিত। তো শেষ কথাটা যেটা বলবো সেটা হলো, আপনি যদি এই ট্রেডে আসেন, ট্রেড অফটা চিন্তা করবেন যে আপনি এই টাকাটা অন্য কোনো ব্যবসায় ইনভেস্ট করলে কত টাকা লাভ করতেন, আর এই সময়টা আপনি যদি অন্য কোনো চাকরি করতেন কত টাকা ইনকাম করতেন, সব কিছু চিন্তা ভাবনা করে আসবেন। তো যাই হোক, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, 2টা পর্বে আমরা ছাড়বো। তো আপনাদের সবার জন্য দোয়া থাকলো, আমাদের সবার জন্য দোয়া করবেন, ফাহিম ভাইয়ের ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলির জন্য, আমাদের রিফাতের ফ্যামিলির জন্য, শাওন ভাইয়ের ফ্যামিলির জন্য, শাহাব ভাইয়ের ফ্যামিলির জন্য। শাহাব ভাই একটু অসুস্থ, সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকেন। আর আপনারা যেসব ভাইদের কথা বললাম, অনেক ভাইয়ের কথা মিস করে গিয়েছি হয়তো বা গল্প করতে যে, তারা মাইন্ড করবেন না, ইনশাল্লাহ বলবো সবাই ভাই ব্রাদার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।